নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই এপিসোডটি শুরু করার আগে আমি প্রত্যেক ভারতবাসীকে একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি নিজেদের বাড়ির আশপাশে, নিজেদের শহরে, নিজেদের রাজ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করছেন? এক শান্ত, শীতল কিন্তু দৃঢ় সংকল্পে ভরা পরিবেশ? যদি করে থাকেন তাহলে জেনে রাখুন, এই নিস্তব্ধতা কোনো সাধারণ নিস্তব্ধতা নয়। এটা ঝড়ের আগের শান্তি। কারণ দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে দেশের প্রত্যেক প্রান্তে, প্রত্যেক সেনা ছাউনিতে একটা বার্তা খুব স্পষ্ট, আর নয়, এনাফ ইজ এনাফ। আজ আমরা কথা বলবো পাকিস্তানের পাঠানো এক হুমকি চিঠি নিয়ে। তবে এটাকে হুমকি চিঠি বললে ভুল হবে। এটা আসলে এক চরম হতাশা, ভয় এবং আসন্ন ধ্বংসের এক করুণ আর্তনাদ। কিন্তু এই আর্তনাদের আড়ালে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্রের গন্ধ। আর তার জবাবে ভারত যে প্রস্তুতি নিচ্ছে, আজ তার এক ঝলক আপনারা দেখতে চলেছেন। এই বিশ্লেষণ সাধারণ বিশ্লেষণ হবে না, এটা হবে আগামীর ভারতের রণহুঙ্কার। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ আজ আপনারা যা শুনবেন তা আপনাদের রক্তে জাতীয়তাবাদের স্রোত বইয়ে দেবে। বন্ধুরা, সম্প্রতি পাকিস্তান সরকার ভারতের উদ্দেশ্যে একটি অফিসিয়াল ডকুমেন্ট পাঠিয়েছে, যা দেখলে আপনার হাসিও পাবে, আবার রাগও হবে। সম্পূর্ণ চিঠিটা লেখা হয়েছে কম্পিউটারের ক্যাপসলক বাটন চেপে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটাই কিবোর্ড আছে আর সেটার ক্যাপসলক বাটনটা ভেঙে গেছে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর আপার কেসে লেখা। আন্তর্জাতিক কূটনীতিতে এই ধরনের চিঠিকে ছেলে মানুষই ছাড়া আর কিছুই বলা যায় না। বিশ্বের তাবড় তাবড় জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা এটা নিয়ে হাসাহাসি করছেন। বলছেন, পাকিস্তান কি বোঝাতে চাইছে? তারা খুব রেগে আছে, নাকি তাদের অবস্থান বোঝানোর জন্য তাদের কাছে আপার কেস অক্ষর ছাড়া আর কোনো উপায় নেই? কিন্তু বন্ধুরা, আমরা হাসাহাসি করব না, কারণ এই ভাঙা কিবোর্ডের আড়ালে লুকিয়ে থাকা শব্দগুলো, ওই অপরিপক্কতার মুখোশের নিচে যে বিষাক্ত পরিকল্পনা চলছে, তাকে হালকাভাবে নেওয়ার ভুল ভারত আর করবে না। এই চিঠিতে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন ক্যাটাক্লিসমিক ডেভাস্টেশন, যা ওরা সম্ভবত বিবিসির বন্যার খবর থেকে শিখেছে। ওরা বলেছে ভারত পাকিস্তান যুদ্ধ হলে নাকি ক্যাটাক্লিসমিক ডেভাস্টেশন হবে। ওরা আমাদের ভৌগোলিক সুরক্ষার মিথ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। বলেছে ভারতের দূরতম প্রান্তে হামলা হবে। বলেছে যুদ্ধ এবার শুধু সীমান্তে নয়, ভারতের গলি মহল্লায় হবে। এই কথাগুলো একদিক থেকে হাস্যকর, কিন্তু অন্যদিক থেকেও অত্যন্ত গম্ভীর, কারণ এটা প্রমাণ করে যে পাকিস্তান তার চিরাচরিত রণকৌশল থেকে বেরিয়ে এক নতুন, আরও ভয়ানক ষড়যন্ত্রের জাল বুনছে। আর এর জবাবে ভারত যা করছে তা হলো এক বজ্র কঠিন নীরবতা। আর এই নীরবতায় পাকিস্তানের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, কারণ তারা জানে ভারতের এই নীরবতা দুর্বলতা নয়, এটা আসন্ন প্রলয়ের ইঙ্গিত। আসুন পাকিস্তানের এই হুমকিগুলোর গভীরে প্রবেশ করি। প্রথমত, ফার্দেস্ট রিচেস অফ ইন্ডিয়ান টেরিটরি, বা ভারতের দূরতম প্রান্তে হামলা। এই কথার অর্থ কি? এর অর্থ হলো ওরা এখন আর জম্মু কাশ্মীর বা পাঞ্জাবের সীমান্ত নিয়ে ভাবছে না। ওদের টার্গেট এবার বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, চেন্নাই, এমনকি আমাদের আন্দামান ও নিকোবর। কেন? কারণ ওরা ভারতের অর্থনৈতিক শিরদাঁড়া ভেঙে দিতে চায়। ওরা আমাদের আইটি হাব, আমাদের ইন্ডাস্ট্রিয়াল করিডরগুলোকে নিশানা করতে চায়। এই হুমকি বাস্তবায়নের জন্য ওদের হাতে আছে শাহিন 3 নামক একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার ঘোষিত রেঞ্জ 2750 কিলোমিটার। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন ওর আসল রেঞ্জ 3000 কিলোমিটারের বেশি। এই মিসাইল পাকিস্তানের যে কোনো প্রান্ত থেকে ভারতের যে কোনো শহরকে টার্গেট করতে সক্ষম। পাকিস্তান জানে ভারতের পশ্চিম সীমান্তে আমাদের এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম অত্যন্ত শক্তিশালী এবং দুর্ভেদ্য। বছরের পর বছর ধরে আমরা পাকিস্তানের দিক থেকে আসা বিপদের কথা মাথায় রেখেই আমাদের সুরক্ষা বলয় তৈরি করেছি। তাই ওরা এখন চাইছে ভারতের পূর্ব বা দক্ষিণ প্রান্তে হামলা করে আমাদের অবাক করে দিতে। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ওরা চায় আমরা ভয় পেয়ে আমাদের সুরক্ষা ব্যবস্থাগুলোকে পশ্চিম সীমান্ত থেকে সরিয়ে সারা দেশে ছড়িয়ে দিই, যাতে ওদের জন্য পশ্চিম সীমান্ত কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে। কিন্তু ওরা একটা জিনিস জানে না, এটা নতুন ভারত।
আমাদের সুরক্ষা ব্যবস্থা এখন আর কোনো একটি নির্দিষ্ট সীমান্ত কেন্দ্রিক নয়। S-400, আকাশ এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি আমাদের মিসাইল ডিফেন্স সিস্টেম আজ ভারতের প্রত্যেক কোণাকে সুরক্ষিত রাখার জন্য প্রস্তুত। আর সবচেয়ে বড় কথা, ভারত এখন আর শুধু ডিফেন্সিভ খেলে না। দ্বিতীয় হুমকি ছিল যুদ্ধ হবে গলি মহল্লায়। এই কথার দুটো ভয়ানক অর্থ হতে পারে। প্রথমত, ওরা 26/11 মতো আরও বড় আকারের সন্ত্রাসবাদী হামলার ছক কষছে। ওরা চাইছে একদিকে যখন ভারতীয় সেনা সীমান্তে লড়বে, ঠিক তখনই ওদের স্লিপার সেলগুলো ভারতের বিভিন্ন শহরে সন্ত্রাস ছড়িয়ে দেবে, দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, মনে করে দেখুন অপারেশন সিন্দুরের কথা। পাকিস্তান যখন ভারতের অভ্যন্তরে ধর্মীয় বিভেদ তৈরি করার ঘৃণ্য চেষ্টা করেছিল, তখন আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এই দেশ এক। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ভারতবাসী এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ওদের এই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ওদের মনের জ্বালা এখনো মেটেনি, তাই ওরা আবার সেই চেষ্টা করতে পারে। গলি মহল্লার যুদ্ধর দ্বিতীয় অর্থ হতে পারে হাইব্রিড ওয়ারফেয়ার, অর্থাৎ সরাসরি যুদ্ধের পাশাপাশি সাইবার অ্যাটাক, অর্থনৈতিক অন্তর্ঘাত এবং ইনফরমেশন ওয়ারফেয়ারের মাধ্যমে ভারতকে দুর্বল করে দেওয়া। কিন্তু এক্ষেত্রেও পাকিস্তান ভারতের ক্ষমতার পরিমাপ করতে চরম ভুল করছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এতটা আগ্রাসী হয়ে উঠলেন কেন? এর পেছনে রয়েছে এক গভীর ক্ষমতার লড়াই এবং ব্যক্তিগত অপমানের কাহিনী। কিছু মাস আগে ভারত যে অপারেশন সিন্দুর চালিয়েছিল, তাতে পাকিস্তানের সামরিক এবং মনস্তাত্ত্বিক পরাজয় ঘটেছিল। পাকিস্তানের সাধারণ মানুষ সত্যিটা জানতে পারলে আসিম মুনিরের রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যেত। এই চরম অপমান থেকে বাঁচতে এবং নিজের ক্ষমতা ধরে রাখতে পাকিস্তানের সরকার এবং সেনা একজোট হয়ে মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের অন্যান্য সিনিয়র জেনারেলদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়, কারণ ফিল্ড মার্শাল পদে আসীন ব্যক্তি আজীবন সেনাপ্রধান থাকে। অর্থাৎ আসিম মুনির বাকি জেনারেলদের সেনাপ্রধান হওয়ার স্বপ্ন চিরতরে শেষ করে দিয়েছেন। এই জেনারেলরা এখন মুনিরের নেতৃত্ব এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, যে ব্যক্তি ভারতের হাতে এত বড় মার খেল, সে কিসের ভিত্তিতে ফিল্ড মার্শাল হলো? এই অভ্যন্তরীণ চাপের মুখে দাঁড়িয়ে আসিম মুনিরের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য, নিজের মুখ বাঁচানোর জন্য ভারতের বিরুদ্ধে একটা কিছু করে দেখানো ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া মুনির এখন মনে করছেন যে আন্তর্জাতিক পরিস্থিতি তার অনুকূলে। আমেরিকায় ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা এবং সৌদি আরবের সাথে পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি তাকে এক ধরনের আত্মবিশ্বাস জুগিয়েছে। আর এই আত্মবিশ্বাসের বশেই সে স্যার ক্রিক অঞ্চলে সেনা সমাবেশ বাড়াচ্ছে, যা ভারতের জন্য একটি স্পষ্ট রেড লাইন। আর ভারত এই বাড়াবাড়ির জবাবে যে চরম হুঁশিয়ারি দিয়েছে, তারপর থেকেই পাকিস্তান এই ধরনের হুমকি চিঠি পাঠাতে শুরু করেছে। এটা আসলে তাদের ভয় এবং অস্থিরতারই প্রতিফলন। বন্ধুরা, এতক্ষণ আমরা পাকিস্তানের হুমকি নিয়ে কথা বললাম। এবার আসুন আসল কথায়। ভারত কি করছে? ভারত কি চুপ করে বসে আছে? একদম না। ভারতের এই নীরবতার আড়ালে চলছে এক সুবিশাল প্রস্তুতি, যার নাম হয়তো হতে পারে অপারেশন চক্রব্যূহ। এই চক্রব্যূহে পাকিস্তান একবার ঢুকলে তার আর বেরোনোর কোনো রাস্তা থাকবে না। ভারত এখন আর শুধু পশ্চিম সীমান্ত নিয়ে ভাবছে না। ভারত প্রস্তুত হচ্ছে এক ট্রিপল ফ্রন্ট স্ট্র্যাটেজির জন্য। ফ্রন্ট ওয়ান, দ্য নেভাল ব্লকেড। এবার খেলা শুরু করবে ভারতীয় নৌসেনা। এটা কোনো কথার কথা নয়। করাচি এবং গোয়াদর বন্দরকে সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হবে। পাকিস্তানের সামুদ্রিক বাণিজ্য এক ঝটকায় শূন্যে নেমে আসবে। ওদের অর্থনীতি, যা আগে থেকেই ভেন্টিলেটরে আছে, তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। আরব সাগরে ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের গর্জন পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ফ্রন্ট টু, দ্য এয়ার ডোমিনেন্স। নৌসেনা যখন পাকিস্তানের গলা টিপে ধরবে, তখন আসরে নামবে ভারতীয় বায়ুসেনা। রাফায়েল, সুকোই 30 MKI এবং আমাদের দেশীয় তেজস যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশে অবাধ বিচরণ করবে। এবার আর শুধু বালাকোট নয়,
পাকিস্তানের প্রত্যেকটা সেনা ছাউনি, প্রত্যেকটা নিউক্লিয়ার সাইট, প্রত্যেকটা সন্ত্রাসী ঘাঁটি আমাদের টার্গেটে থাকবে। ব্রহ্মোস মিসাইলের গতি এবং বিধ্বংসী ক্ষমতা পাকিস্তান হাড়ে হাড়ে টের পেয়েছে। এবার তার ব্যাপক প্রয়োগ দেখা যাবে। ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিয়ে ভারতের যুদ্ধ বিমানগুলো তাদের কাজ হাসিল করে বেরিয়ে আসবে। ফ্রন্ট 3, দ্য গ্রাউন্ড অফেন্সিভ। যখন পাকিস্তানের নৌ এবং বায়ুসেনা পঙ্গু হয়ে যাবে, তখন শুরু হবে আসল খেলা। ভারতীয় স্থলসেনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং অভিজ্ঞ সেনাবাহিনী তাদের কাজ শুরু করবে। এবার আর শুধু নিয়ন্ত্রণ রেখা নয়, প্রয়োজন হলে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যাওয়ার জন্যও ভারতীয় সেনা সম্পূর্ণ প্রস্তুত। আর এই গ্রাউন্ড অফেন্সিভের মূল লক্ষ্য হবে পাক অধিকৃত কাশ্মীরকে চিরতরে ভারতের সাথে মিলিয়ে দেওয়া। আমাদের দেশের সংসদ এই বিষয়ে সংকল্প নিয়েছে, আর সেই সংকল্প পূরণ করার সময় এসে গেছে। অনেকে ভাবতে পারেন, ভারত এত বড় পদক্ষেপ নিলে চীন বা আমেরিকা কি চুপ করে বসে থাকবে? বন্ধুরা, এখানেই নতুন ভারতের আসল শক্তি। আমাদের দূরদর্শী কূটনীতি আজ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে পাকিস্তানের হয়ে কথা বলার মতো কোনো বড় শক্তি পৃথিবীতে নেই। চীন জানে যে ভারতের সাথে সরাসরি সংঘাতে জড়ালে তার অর্থনৈতিক এবং সামরিক ক্ষতি কতটা মারাত্মক হবে। তাই তারা বড়জোর পাকিস্তানকে কিছু অস্ত্র বা কূটনৈতিক সমর্থন যোগাবে, কিন্তু সরাসরি যুদ্ধে নামার সাহস দেখাবে না। আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো ভারতের গুরুত্ব বোঝে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে প্রতিহত করার জন্য ভারতকে তাদের প্রয়োজন। তাই তারা কখনোই চাইবে না ভারতের মতো এক গণতান্ত্রিক এবং স্থিতিশীল বন্ধুকে হারাতে। আর মুসলিম বিশ্ব, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, এই দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক এখন সর্বকালের সেরা। তারা পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে যথেষ্ট বিরক্ত এবং তারা জানে যে ভারত শান্তির পক্ষে। অর্থাৎ ভারত যখন তার চূড়ান্ত পদক্ষেপ নেবে, তখন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সমর্থন করার জন্য কেউ থাকবে না। পাকিস্তান একঘরে হয়ে পড়বে, ঠিক যেমনটা হয়েছিল 1971 সালে। বন্ধুরা, পাকিস্তানের এই হুমকি চিঠি আসলে এক পরাজিত শক্তির শেষ আস্ফালন। এটা তাদের ভয়, তাদের হতাশা এবং তাদের আসন্ন পতনের প্রতিচ্ছবি। তারা জানে তারা এমন এক চক্রব্যূহতে প্রবেশ করতে চলেছে যা থেকে বেরোনোর রাস্তা তাদের জানা নেই। বন্ধুরা, ভারত যুদ্ধবাজ দেশ নয়। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের শান্তিকে যদি দুর্বলতা ভাবা হয়, তাহলে তার পরিণাম কি হতে পারে সেটা এবার গোটা বিশ্ব দেখবে। ভারতের প্রস্তুতি সম্পন্ন। দেশের প্রত্যেক নাগরিক, প্রত্যেক জওয়ান এক নতুন সংকল্পে বলীয়ান। সেই সংকল্প হলো সন্ত্রাসবাদের আঁতুড়ঘরকে চিরতরে সমাপ্ত করে দেওয়া। এই সংকল্প হলো কয়েক দশক ধরে চলা সমস্যার এক স্থায়ী সমাধান করা। আমরা এক নতুন ভোরের অপেক্ষায় আছি। সেই ভোর হবে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং নির্ণায়ক ভারতের ভোর। যদি আমার এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে, যদি আপনারাও আমার মতো এই নতুন ভারতের স্বপ্ন দেখেন, তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। জয় হিন্দ, জয় ভারত।